ওই সুমন, সুমন, সুমন এত দেরি করে জয়েন করলি কেন? আসলে একটা বন্ধু ফোন করে দিয়েছিল, তাকে এই জন্য। হুম, চলো দেখো তাহলে। তাহলে আর কারো কিছু ডাউটস নাই তো? আর কারো কিছু ডাউটস আছে? আসা শুরু করে দিন। আচ্ছা চলো দেখো তাহলে। আমি আগের দিনে কি আলোচনা করেছি সেইটা একবার বলি প্রথমে, তারপরে ব্যাপারটাকে শুরু করছি। যে হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার, এইটা খুব বোঝা দরকার। যে কম্পটন এফেক্ট আমি কি বলেছিলাম, একটা মনোক্রোমাটিক এক্সে যার ওয়েভলেন্থ ল্যামডা জিরো, সেটা কোনো একটা ক্রিস্টালে ধাক্কা দিচ্ছে, করে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে, আর এক্সটা স্ক্যাটার্ড হচ্ছে। এবারে স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্সটা তার সঙ্গে স্ক্যাটার্ড এক্স যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, আর ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স এর সঙ্গে রিকয়েড ইলেকট্রন যেটা তার অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আর স্ক্যাটার্ড এক্স এর ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসে ল্যামডা ল্যামডা জিরো সমান হয়ে যাচ্ছে, কিন্তু ইন ফিউ কেসেস ল্যামডা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ল্যামডা জিরো। তাহলে যে ল্যামডাটা গ্রেটার দ্যান ল্যামডা জিরো হলো সেটা হচ্ছে কম্পটন এফেক্ট, আর কম্পটন শিফটটা হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা জিরো, এই যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার কম্পটন শিফট। এবং এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখা গেল যে a compton shift is independent of wavelength of the incident X-ray. Delta lambda is independent of the material by which X-ray is scattered. আর ডেল্টা ল্যামডা যে সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল, যেখানে প্রপোর্শনটা করা 2 ইন্টু ল্যামডা সি, যেখানে ল্যামডা সিটা এইচ বাই এম ই ইন্টু সি, সেটা আমরা দেখেছি যেটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। সেই কম্পটন ওয়েভলেন্থের ভ্যালু আমরা ক্যালকুলেট করেছিলাম, যেটা 2.424 × 10⁻12 মিটার ছিল। সেখানে কম্পটন শিফটটা হয়ে গেল 0.04848 অ্যাংস্ট্রম ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। এটা ছিল। আচ্ছা, এবার এটাকে এক্সপ্লেন করার জন্য কি করতে হলো? টু এক্সপ্লেন দিস অবজারভেশন, কম্পটন কনসিডার এক্স-রে অ্যাজ এ কালেকশন অফ ফোটনস, ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ অ্যান্ড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। এটাকে ধরে নিয়ে কম্পটন এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনটাকে ব্যাখ্যা করলেন, এবং সেখান থেকে তিনি যে কনক্লুশনে পৌঁছলেন সেটা হচ্ছে এই, যে পার্টিকেল আর কর্পাসকোলের ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন কনফার্ম ইন কম্পটন এফেক্ট। তাই তো? এই ছিল কম্পটন এফেক্টের মূল বিষয়টা, তাই তো নাকি? এটা হচ্ছে কম্পটন এফেক্টের মূল বিষয়টা। তার মানে মোদ্দা কথা এটা দাঁড়াচ্ছে যে এর আগে ফটো ইলেকট্রিক এফেক্টে লাইট যে একটা পার্টিকেলের মতো বিহেভ করছে, বা লাইটের যে কর্পাসকোলার ক্যারেক্টার আছে, সেইটা প্রথম বিজ্ঞানী আইনস্টাইন ধরেছিলেন। সেখান থেকে তিনি বলেছিলেন লাইটের যে কালেকশন অফ এনার্জি প্যাকেট, যেটা পরবর্তীকাল 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস তার নাম দিয়েছিলেন ফোটন, এবং সেই ফোটনগুলো এনার্জি হচ্ছে এইচ নিউ করে। আর কম্পটনকে আর এক স্টেপ এগিয়ে গিয়ে যেটা বলতে হলো যে সেই মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা, সেই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে। মানে এর আগে যেটা মনে করা হতো মাসটাই পদার্থের ফান্ডামেন্টাল প্রপার্টি, মাস থাকলে তবেই মোমেন্টাম থাকবে, কিন্তু ফোটনের ক্ষেত্রে কোনো রেস্ট মাস নেই, স্টিল তার মোমেন্টাম আছে। এবং সেটা এলো কোথা থেকে না, নন রিলেটিভিস্টিক কেসে মাসটা হচ্ছে ডাজ নট ডিপেন্ড অন স্পিড, এবং তখন মোমেন্টামটা পি হচ্ছে এম ইন্টু ভি হয়। তো রিলেটিভিস্টিক কেসে কি হচ্ছে, মাস ডিপেন্ড অন স্পিড। কেমন করে? এম ইকুয়াল টু এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে যখন ভি ইকুয়াল টু জিরো তখন এম ইকুয়াল টু এম জিরো হতে হচ্ছে, সেটা হচ্ছে রেস্ট মাস, আর ভিটা হচ্ছে স্পিড অফ দ্য পার্টিকেল, সেটা হচ্ছে স্পিড অফ লাইট, এই ইকুয়েশন। এবারে যখন তোমার এমটা মানে যখন ভিটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে, অর্থাৎ পার্টিকেলটা মুভ করছে, তখন এই ইকুয়েশন তোমায় বলে দিচ্ছে, মানে ভিটা যখন নন জিরো হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সেটা একের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এমটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন এম জিরো হচ্ছে। মানে রেস্টে থাকলে তার যা মাস হবে, মুভ করলে তার মাস অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে। আর এবার ফোটনের ক্ষেত্রে ব্যাপারটা কি? ফোটনের ক্ষেত্রে দেখো, স্পিডটা হচ্ছে লাইটের স্পিডের সঙ্গে সমান, মানে ভি ইকুয়াল টু সি হয়ে গেল। যখনই ভি ইকুয়াল টু সি হয়ে গেল, তাহলে এই জায়গাটা কি দেখতে পাচ্ছ, এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু সি হলে 1 হয়ে যাচ্ছে, রুটের ভেতরে এই পুরো পার্টটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে যদি ডিনোমিনেটরটা 0 হয়, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হতে পারে তখনই যখন এম জিরোটা হচ্ছে 0। সেখান থেকে বলা হচ্ছে ফোটনের রেস মাস হচ্ছে 0।
তাহলে ফোটনের রেস্ট মাস হয়ে গেল হচ্ছে 0। হ্যাঁ, এবারে এখান থেকে এটাও দেখানো যায় যে যদি কোনো একটা ম্যাসিভ পার্টিকেল হয় যার m0টা একটা নন জিরো, তার ক্ষেত্রে কিন্তু ভিটা কোনোভাবেই লাইট স্পিডের সমান বা তার থেকে বেশি হতে পারে না। সেটাই লেখা হচ্ছে ফর এনি ম্যাসিভ পার্টিকেল যার ক্ষেত্রে m0 নট ইকুয়াল টু 0, স্পিড ক্যানট বি গ্রেটার ইকুয়াল টু স্পিড অফ লাইট। দিস ইজ দ্য কজালিটি প্রিন্সিপাল। এই কথাগুলো আমরা আগের দিন ভালো করে বলেছিলাম, ঠিক আছে? এখানে কি একজন জয়েন করছে, তো জয়েনটা করিয়ে নি। এবারে এই পেজটাকে খুব ভালো করে ব্যাপারটাকে খেয়াল করো। দেখো দেখো নন রিলেটিভিস্টিক কেস, তার সেখানে এনার্জিটা কেমন করে লেখা হয়, ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। মানে এনার্জিটা মানে বেসিক্যালি যদি কাইনেটিক এনার্জি লিখি সেটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম। রিলেটিভিস্টিক ইকুয়েশনে কি হয়, এনার্জি সম্পর্কটা কেমন, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আচ্ছা এবারে দেখো যদি তোমার ফোটন হয়ে যায় তাহলে তার রেস্ট মাস m0 যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে এনার্জি কত, ইকুয়াল টু পিসি হয়ে গেল। এবারে আইনস্টাইনের এক্সপ্লেনেশন অফ ফটোইলেকট্রিক এফেক্টে বলা হয়েছিল এনার্জি অফ দ্য ফোটন ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো আইনস্টাইন রিলেটিভিস্টিক ইকুয়েশন বলছে ইকুয়াল টু পিসি, আর ফটোইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশন ইকুয়াল টু সেটা হচ্ছে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, এবং এই দুটো ইকুয়েশন সমান করো, সমান করলে কি পাচ্ছ, পিসি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু এ ফোটন অর ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে দেখো এইখানে তোমার একটা ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি দেখতে পাচ্ছ, এবং এটা কার না, লাইট বা ফোটনের ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। একটা লাইট যাকে একদিন তুমি ওয়েভ হিসেবে মনে করতে, যার ওয়েভলেন্থ ল্যামডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, এবং এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি কম্পটন ব্যবহার করেছেন তার কম্পটন এফেক্টের এক্সপ্লেনেশনের ক্ষেত্রে। তাহলে এই যে ডেরিভেশনটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যে মোমেন্টাম ল্যামডা ওয়েভলেন্থ ল্যামডা হলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম হচ্ছে পি, এইটা কিন্তু জাস্ট লাইটের জন্য বা ফোটনের জন্য। এটা ভীষণ ভালো করে মনে রাখবে। লোকে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিতে কিন্তু একদম উল্টো কথা। ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি বলে ম্যাটার যার মোমেন্টাম পি আছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো ওয়েভলেন্থ আছে কিনা বোঝার চেষ্টা করে। ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি যেটা আমরা পড়তে চলেছি আর কি, সেটা বলে কোন একটা মুভিং পার্টিকেল যার মোমেন্টাম পি, তার কোনো ওয়েভ ক্যারেক্টার আছে কিনা, আর ওয়েভ ক্যারেক্টার থাকলে তার ওয়েভলেন্থটা কত, যেটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, এরকম রিলেশন দিয়েই চলে। আর এখানে যেটা ডেরিভেশনটা করা হচ্ছে ইকুয়াল টু পিসি, ইকুয়াল টু পিসি এটা ফোটনের জন্য সত্যি, ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা এটা ফোটনের জন্য সত্যি বা লাইটের জন্য সত্যি। এই দুটো ইকুয়েশন থেকে যে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, এই যে ডেরিভেশনটাকে করা হলো, এই ডেরিভেশনটা কিন্তু লাইট বা ফোটনের জন্য ডেরিভেশন, এইটা কিন্তু নো ওয়ে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। এবারে অনেক বইয়ে এবং মোস্ট অফ দ্য মাস্টারমশাই যেটা করেন যে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি ডেরিভেশনটা এই ইকুয়েশন থেকে করে দেয়, ইকুয়াল টু পিসি করে দেয়, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা করে, এই দুটো ইকুয়েশন থেকে বলে দেয় পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। দিস ইজ এ কমপ্লিটলি রং ডেরিভেশন যদি এটাকে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি তুমি বলো। এটা তো ডিবগলিজ অনেক আগেই হচ্ছে আইনস্টাইন বলে দিয়েছে, এবং সেটাকে ব্যবহার করেছেন হচ্ছে কম্পটন। এর সঙ্গে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি কিন্তু কোনো সম্পর্ক নেই, এইটা কিন্তু ভীষণ ভালো করে তুমি মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবারে দেখো যদি তোমার ম্যাসিভ পার্টিকেল হয়, ম্যাসিভ পার্টিকেলের এনার্জিটা যার m0টা 0 নয়, তার ক্ষেত্রে এনার্জি আমি এটা ব্যবহার করেছিলাম রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস m0 স্কয়ার সি টু দি পাওয়ার 4। এবার ম্যাসিভ পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে তার এই পিসি পার্টটা 0 হয়ে যাচ্ছে, মানে পিটা 0 বলে পিসিটা 0 হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল টু এমসি স্কয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিখ্যাত আইনস্টাইনের ওই ইকুয়াল টু এমসি স্কয়ার রিলেশন। এবার এখানে m0টাকে যদি 1 mu করো অর্থাৎ 1.67 × 10⁻27 কেজি করো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। যখন ফিশন ফিউশন হয় তখন মাস ডিফেক্ট হয়, সেখান থেকে যে মাস এনার্জি তুমি পাও সেটা মূলত হচ্ছে এই ইকুয়েশন থেকে তোমাকে করতে হয়। তাহলে এইটা হচ্ছে প্রিএম্বলটা হলো।
তাহলে কম্পটন এফেক্ট এবং সেই রিলেটেড যখন কথাবার্তা বলছি, এখানে আমি জাস্ট বেশ কিছু ইম্পর্টেন্ট ইকুয়েশনস বললাম, এবং মূলত এই জায়গাটা যে ইকুয়াল টু পিসি আর ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, এই দুটো ইকুয়েশন থেকে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা করা, এটা কিন্তু ডি বার্গলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ডেরিভেশন নয়। এটা হচ্ছে তোমার লাইট বা ফোটন যার ওয়েভলেন্থ ল্যামডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে একটা পার্টিকেল বা কর্পাসকুলার ক্যারেক্টার আছে এবং তার যে মোমেন্টামটা পি, তার এক্সপ্রেশন হচ্ছে বেসিক্যালি তোমার এটা। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে চলে এসো, আমরা যেটা অ্যাকচুয়াল ডিসকাসটাকে করতে চাইছি, সেটাকে ডি বার্গলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, তুমি দেখো যে কিছু এক্সপেরিমেন্টে লাইট বিহেভস অ্যাজ এ ওয়েভ, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ঘটনাগুলোতে দেখেছো লাইট তোমার ওয়েভের মতো বিহেভ করেছে। আর দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্টস হোয়ার লাইট বিহেভস অ্যাজ এ পার্টিকেল, যেমন ধরো ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই যে এক্সপেরিমেন্টগুলোতে লাইট কিন্তু তুমি দেখবে যে এটা পার্টিকেলের মতো বিহেভ করেছে। তাহলে দেখো, কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করেছে, কিছু এক্সপেরিমেন্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করেছে। এইখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি? কনক্লুশন করতে পারি যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, এবং তার জন্য যে বেসিক ইকুয়েশন যেটা আমাদের এলো সেটা কি, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে এইটা যা বলা হলো এটা সবটাই হচ্ছে লাইটের ডুয়েল ক্যারেক্টার। লাইট কিছু এক্সপেরিমেন্টে ওয়েভের মতো বিহেভ করে, লাইট কিছু এক্সপেরিমেন্টে পার্টিকেলের মতো বিহেভ করে। তাহলে একই লাইট সে কখনো ওয়েভ কখনো পার্টিকেল, তার মানে লাইটের একটা দ্বৈত সত্তা আছে, সেটা হচ্ছে ডুয়েলিটি সত্তা বা ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। এবং তার জন্য যে ইকুয়েশনটা দিয়ে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টার কানেক্টেড হচ্ছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। দেখো, ল্যামডা হচ্ছে একটা ওয়েভের প্রপার্টি, পি হচ্ছে একটা পার্টিকেলের প্রপার্টি, আর ফোটনের জন্য পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা লিখতে পারছো। এইটা দিয়ে তুমি লাইট ও ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিটা দেখতে পাচ্ছ। আচ্ছা, কম্পটন এফেক্ট একটা এক্সপেরিমেন্ট যেখানে এক্স রে ব্যবহার করা হয়েছে। যে এক্স রেটা 1895 সালে বিজ্ঞানী রঞ্জেন আবিষ্কার করেছিলেন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে, এবং সেই এক্স রেটা ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট যখন তুমি করছো, বিজ্ঞানী 1912 সালে বিজ্ঞানী লাও এবং ব্র্যাগ তারা যখন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছেন, তখন এক্স রেটাকে কিন্তু ওয়েভ হিসেবে ব্যবহার করেছেন। সেই এক্স রে কম্পটন এফেক্টে কি করলো? কম্পটন এফেক্টে পার্টিকেলের মতো বিহেভ করলো। বোঝার চেষ্টা করলো, এক্স রে যেটাকে বিজ্ঞানী রঞ্জেন 1895 সালে যখন আবিষ্কার করছেন, ওটাকে তিনি কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ওটাকে আবিষ্কার করছেন। এবার সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা 1912 সালে যখন ব্র্যাগ এবং লাও এক্স এর ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করছেন, সেখানে এক্স এর ওয়েভ ক্যারেক্টারটাকেই ম্যানিফেস্ট করা হচ্ছে, কারণ ডিফ্র্যাকশন বেসিক্যালি ওয়েভের প্রপার্টি। সেই এক্স রে দিয়ে হচ্ছে কম্পটন স্ক্যাটারিং করা হলো, যেখানে কম্পটন দেখলো সেই এক্স রেটা পার্টিকেলের ক্যারেক্টার শো করছে। তার মানে এক্স রে যাকে একদিন মানুষ ওয়েভ হিসেবে জানতো, সে বেসিক্যালি কম্পটন এফেক্টে পার্টিকেলের ক্যারেক্টার শো করলো। এইটা দেখার পরে বিজ্ঞানী ডি বার্গলি তিনি যেটা বললেন যে তাই তো, এক্স রে যাকে আমি এতদিন ধরে ওয়েভ হিসেবে জানতাম, তা যদি পার্টিকেলের ক্যারেক্টার শো করে, তাহলে প্রায় সমসাময়িক সময়ে আবিষ্কৃত হয়েছিল একটা পার্টিকেল যেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে সেই ইলেকট্রনে ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তিটা কোথায়? ডি বার্গলি suggested that if X-ray, which was originally considered as a wave, had particle character, then why not electron, which is considered as particle, should have a wave character? এবং কন্টেম্পোরারি ফিজিক্সটাকে বোঝার চেষ্টা করো। তোমার কম্পটন এফেক্ট হচ্ছে 1923 সালে, আর 1922 সালে কি হয়েছে না, বিজ্ঞানী নিলস বোর তার বোর থিওরির জন্য নোবেল প্রাইজ পেয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে মরিস ডি বার্গলি, যিনি হচ্ছে আমাদের লুইস ডি বার্গলি, যার জন্য ডি বার্গলি ওয়েভ পার্টিকেল তার দাদা, তিনি হচ্ছে ফিজিসিস্ট, সেখানে বিভিন্ন রকমের জার্নাল টার্নালগুলো যায়, তিনি তার কন্টেম্পোরারি ফিজিক্স নিয়ে খবর রাখেন। আর লুইস ডি বার্গলি বাই প্রফেশন কিন্তু তিনি ফিজিসিস্ট নন বা বিজ্ঞানী নন, তিনি হিস্ট্রি পড়তেন। কিন্তু দাদার কাছে সব জার্নাল টার্নাল যায়, সেখানে এই কন্টেম্পোরারি ফিজিক্স নিয়ে তোলপাড় চলছে। কম্পটন তিনি দেখাচ্ছেন যে এক্স রে যেটাকে এতদিন ধরে মানুষ ওয়েভ হিসেবে নাচার করে এসছে, সে নাকি আজকে পার্টিকেল ক্যারেক্টার দেখাচ্ছে, তবে কম্পটন ক্যারেক্টার এক্সপ্লেন করতে পারা গেছে। আবার তার এক বছর আগেই তার এক বছর আগেই বোরের যে অ্যাটমিক স্ট্রাকচারের যে থিওরি, সেখানে তো ইলেকট্রনকে পার্টিকেল ধরা হয়েছে।
তার মানে বোরকে নোবেল দেওয়া হলো মানে ইলেকট্রনটা পার্টিকেল এটা এস্টাবলিশড হয়েছে। বা এর আগে থমসনকেও নোবেল দেওয়া হয়েছে, ইলেকট্রনটা পার্টিকেল সেটা এস্টাবলিশড হয়েছে। তাহলে ইলেকট্রনটা পার্টিকেল এটা এস্টাবলিশড, এবং ইলেকট্রন 1897 সালে আবিষ্কার হয়েছে, এবং 1922 সালে দেখো মানে 1913 সালে হচ্ছে বোর থিওরি হয়েছে, 1922 সালে হচ্ছে বোরকে নোবেল দেওয়া হয়েছে। তাহলে যেখানে ইলেকট্রনটা একটা পার্টিকেল সেটাকে এস্টাবলিশ। এবার সে যা সেরকম ভাবলো, যেটা বাচ্চা ছেলেরা যেরকম করে ভাবে, তাহলে এক্স এ যাকে আমি এতদিন ধরে ওয়েভ হিসেবে জানতাম সে যদি পার্টিকেল ক্যারেক্টার শো করে, তাহলে ইলেকট্রন যাকে আমি এতদিন পার্টিকেল হিসেবে জানি তাহলে ওয়েভ ক্যারেক্টার শো করতে আপত্তিটা কোথায়? এই জায়গা থেকে বেসিক্যালি ডিবগলির ভাবনা চিন্তাটা শুরু। আচ্ছা, এবারে তার দাদার সাথে তার ডিসকাশন চলছে। তার দাদা বলছে তাকে এরকম করে তো বলে ফেললেই হবে না যে ইলেকট্রন যাকে আমরা একদিনে পার্টিকেল হিসেবে ভেবে আসছি তার নাকি ওয়েভ ক্যারেক্টার আছে তুমি বলছো, কিন্তু ওয়েভ ক্যারেক্টার হলে এই যে 1 বছর আগেই তোমার নোবেল দিয়ে দেওয়া হলো বোর সাহেবকে, তাহলে সেই বোর থিওরির তাহলে কি হবে? তখন লুইস ডিবার্লি ভাবতে আরম্ভ করলো। সে বলল যে বোর থিওরি মানে বেসিক্যালি বোর কোয়ান্টাইজেশন রুল আর স্টেশনারি অরবিটের গল্প। ওটা আমি ইলেকট্রনকে ওয়েভ ধরেও আমি ওটাকে প্রমাণ করে দিতে পারবো। ইলেকট্রনকে যদি ইভেন ওয়েভ ভাবি সেখানে আমার বোর কোয়ান্টাইজেশন রুলটা এসে যাবে। কি করে? বোর বললো যে ডিবগলি বলল যে আমি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রনকে এমন ভাবে ভাববো যাতে করে বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়। আচ্ছা, বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড জন্য তিনি কি বললেন? তিনি বললেন যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। অর্থাৎ যদি স্টেশনারি অরবিট পেতে হয় যেখানে কোনো ইন্টারফারেন্স হবে না বলে এনার্জি দেওয়া নেওয়া ঘটবে না, সেটা হতে গেলে এই যে সার্কামফারেন্সটা অর্থাৎ 2πr সেটা হচ্ছে ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল হবে। মানে আমি জাস্ট নর্মালি ডিবগলি কোয়ান্টাইজেশন রুলটা এরকম ভাবে লিখছি, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, যেখানে কিউ হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন আর সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ মানে টোটাল সার্কামফারেন্সটা, এইটা হচ্ছে তোমার n ইন্টু ল্যামডা, যেখানে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। এটা তাহলে আমাদের কেসে এই সার্কামফারেন্সটা কি, যদি অরবিটের রেডিয়াসটা r হয় তাহলে 2πr ইকুয়াল টু n ল্যামডা এইটা। আর এদিকে বোর কোয়ান্টাইজেশন রুল কি ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইকুয়াল টু nh/2π। তাহলে দেখো বোর কোয়ান্টাইজেশন রুল ছিল mvr ইকুয়াল টু nh/2π, আর ডিবগলি একটা কোয়ান্টাইজেশন রুল ছিল, তিনি কি বললেন যে 2πrটা n ল্যামডা হতে হবে। এবার এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ? দেখো তুমি কিছুই না, এইখান থেকে এন্ড বা এখান থেকে এনটাকে বের করে এখানে তুমি বসিয়ে দাও, এনটা যে 2πr/λ তুমি এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে mvr ইকুয়াল টু 2πr/λ মানে n এর ভ্যালুটাকে বসিয়ে দিলাম ইন্টু h/2π। দেখো 2π কেটে গেল, আর কেটে গেল, mv ইকুয়াল টু h/λ হলো, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p হলো। তার মানে কি দাঁড়ালো যে যদি এই দুটো জিনিস ধরে নেওয়া হয় যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, এটা কিন্তু ধরে নেওয়া হয়, আর ওয়েভ লেন্থটাকে যদি তুমি ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p ধরে নাও, তাহলে দেখো বোর কোয়ান্টাইজেশন রুলটা কিন্তু অটোমেটিক্যালি স্যাটিসফাইড হয়ে যাবে। সেইখান থেকে তিনি বললেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ and the wavelength of this matter wave lambda equal to h/mv by h/p। তাহলে ডিবগলির হাইপোথিসিস যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে যাকে বলছি ম্যাটার ওয়েভ, এবং সেই ম্যাটার ওয়েভ ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p। তার মানে আগে আমি জানতাম তার মোমেন্টাম আছে, এখন তার সঙ্গে একটা ওয়েভ ক্যারেক্টার হলো ল্যামডা কেটে h/p, এবং তার ডেরিভেশনটা কি করে এলো? ডেরিভেশনটা বেসিক্যালি গাইডেড বাই বোরস কোয়ান্টাইজেশন রুল। যে বোরস কোয়ান্টাইজেশন রুল অলরেডি সত্যি, এটা এস্টাবলিশ, তাকে নোবেল দেওয়া হয়ে গেছে। ডিবগলি অ্যাডিশনালি যেটা ধরে নিল যে আমাকে ওয়েভলেন্থ এমন ধরতে হবে যাতে করে বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয় এবং আমি স্টেশনারি অরবিট পাই। তাহলে স্টেশনারি অরবিট পাওয়ার জন্য সাইক্লিক ইন্টিগ্রাল মানে ডিকিউ অর্থাৎ উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস, আমাদের কাছে 2π ইকুয়াল টু n ল্যামডা হয়ে গেল, আর বোর কোয়ান্টাইজেশন রুল mvr ইকুয়াল টু nh/2π। এই দুটো ইকুয়েশন থেকে তিনি করে ফেললেন কি ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p। তাহলে এইটা হলো আমার ডিবগলির হাইপোথিসিস। দেখো বুঝতে পারলে ডিবগলির হাইপোথিসিস? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যদি তোমার ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p ডিবগলির হাইপোথিসিস কেমন করে এসেছে বুঝতে পারছো তো? এইটা কিন্তু এইটা লিখে ফেললে হবে না বাবা,
এই যে ইকুয়াল টু পিসি আর ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা করে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, এইটা কিন্তু নয়। এটা হচ্ছে ফোটনের জন্য, মানে ওয়েভ তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে, লাইট তার যে পার্টিকেল আছে তার জন্য ওটা, আর পার্টিকেল তার যে ওয়েভ ক্যারেক্টার আছে সেটাই তো ডি ব্রগলির হাইপোথিসিস। হ্যাঁ, সেইটার কিন্তু তোমাকে এইরকম ভাবেই ভাবতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইটা কলেজে পড়িয়েছে এটা? আর ভিসি কলেজে পড়ানো হয়েছে, শুভদা পড়িয়েছে? সৌম্যবাবু? হ্যাঁ স্যার পড়িয়েছে, কিন্তু মানে এত ডিটেইলসে না পড়িয়েছে। কথা বোঝা যাচ্ছে না কি? স্যার পড়িয়েছে কিন্তু মানে এত ডিটেইলসে পড়ায়নি। আচ্ছা আচ্ছা, আচ্ছা চলো। আর এবারে কথাটা যেটা নেক্সট, এবারে কতগুলো প্রশ্ন মাথার মধ্যে আসছে। এই যে ম্যাটার ওয়েভ কথাটা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ম্যাটার ওয়েভ? সে ম্যাটার ওয়েভটা কেমন, এটা খায় না মাথায় দেয়। আচ্ছা, প্রথমেই এই ম্যাটার ওয়েভটা কেমন সেই প্রশ্নের যদি উত্তর খুঁজতে হয়, তাহলে প্রথমেই মানুষের কি মনে হবে? এটা একটা সিম্পল অর্ডিনারি ওয়েভ বা প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। মানে আমরা যে অর্ডিনারি ওয়েভ বা প্লেন ওয়েভের কথা বলি তার একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, মানে যে ওয়েভগুলো এরকম দেখতে। এই যে এটা একটা নর্মাল ওয়েভের ছবি, ঠিক আছে? তাহলে এই ওয়েভটার তোমার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে। ডেফিনাইট মোমেন্টামটা মানে 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 এই ওয়েভটাকে তুমি এইরকম একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারো। সাইটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, মানে এটা সাইন দিয়েও করতে পারো, কস দিয়েও করতে পারো, অথবা তোমার সাইন কসের কম্বিনেশন এক্সপোনেনশিয়াল দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারো। ধরো আমি সাইন ওয়েভ যদি একটা কনসিডার করি, তাই এই ওয়েভটার ইকুয়েশনটা এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। আচ্ছা, ওমেগা এবং কে এরা যতক্ষণ এনার্জি এবং মোমেন্টামের সঙ্গে রিলেটেড, এইচ কস ওমেগা হচ্ছে এনার্জি হয়, আর এইচ কস কে হচ্ছে তোমার পি হয়। তাহলে এবারে দেখো এই ইকুয়েশনে একটাই যেহেতু কে আছে, তার মানে একটাই মোমেন্টাম আছে। তাহলে এই যে ওয়েভটা, যে ওয়েভের ছবি আমি এইটা দেখাচ্ছি, সেই ওয়েভের একটাই ডেফিনাইট কে আছে, মানে একটাই ডেফিনাইট মোমেন্টাম আছে। সেই জন্য বললাম প্লেন ওয়েভের একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। আচ্ছা, আর এবারে এই প্লেন ওয়েভ যা ছবিটা এরকম সাইন কার্ভের মতো দেখতে বা কস কার্ভের মতো দেখতে বা সাইন কসের কম্বিনেশনও হতে পারে, সেখানে দেখো এই সাইনের আর্গুমেন্ট সবসময় ইউনিটলেস নাম্বার হতে হয়। সাইনের আর্গুমেন্ট যদি ইউনিটলেস নাম্বার হতে হয়, তাহলে ওমেগা টি আর কে এক্স তারা সেম ইউনিটের হবে। তাহলে ওমেগা টি কে এক্স যদি সেম ইউনিটের হয়ে যায়, তাহলে দেখো এইখান থেকে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে ওমেগা টি আর কে এক্স যদি তোমার সেম ইউনিটের হয়, তুমি দেখতে পাচ্ছ যে ওমেগা টি তার ইউনিট হচ্ছে তোমার কে এক্স এর ইউনিট। তাহলে এখান থেকে এক্স বাই টি তুমি একটা ওমেগা বাই কে পেতে পাচ্ছ। তাহলে এইটা কি, এইটা একটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, কারণ এক্স বাই টি, এক্স তো পজিশন, টিটা হচ্ছে টাইম, তাহলে এক্স বাই টি একটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, সেটা ওমেগা বা কে এর সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে যেহেতু সাইনের আর্গুমেন্টটা যেটা সেটা ইউনিটলেস নাম্বার হবে, এবং ওমেগা টিটা ইউনিটলেস নাম্বার, কে এক্সটা ইউনিটলেস নাম্বার, তাহলে ওমেগা টি কে এক্স এই দুটো তোমার সমজাতীয় কোন একটা জিনিস ইউনিটলেস নাম্বার হবে। তাহলে সেইখান থেকে তুমি দেখো এক্স বাই টি এর ইউনিট আর ওমেগা বাই কে এর ইউনিট একই হবে, আর এক্স বাই টিটা এইটা একটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, এবং এটা যেহেতু তো সাইন এই আর্গুমেন্টের ভেতর থেকে পেলে, এইটাকে বলা হচ্ছে তোমার কি না ফেজ ভেলোসিটি। দেখো আমি এই পার্টিকুলার ওয়েভের ক্ষেত্রে একটা পার্টিকুলার ভেলোসিটি আমি না বোঝার কি হলো খোকা, যেটা হচ্ছে যে এই সাইনের আর্গুমেন্ট সবসময় ইউনিটলেস নাম্বার হয়, সেটা জানা আছে। হ্যাঁ হ্যাঁ, যারা সাইনের এক্সপানশন করো তাহলেই বুঝতে পারবে সাইন এক্স এর এক্সপানশন কি, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা ইউনিটলেস নাম্বার হবে। তাহলে এবারে দেখো, তাহলে ওমেগা টিও একটা ইউনিটলেস নাম্বার, আর কে এক্স তো ইউনিটলেস নাম্বার, দুটো নাম্বারের মধ্যে তো যোগ হতে পারে, ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। তো তাহলে ওমেগা টি ইউনিটলেস নাম্বার, কে এক্স ইউনিটলেস নাম্বার, তার মানে কি এইটাও একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, এটা একটা নাম্বার রিপ্রেজেন্ট করে। তাহলে এটা ইকুয়েশনের মতো করে ভাবো, তাহলে ওমেগা টিটা যা মানে ডাইমেনশনালি বা ইউনিটের দিক থেকে ইউনিটলেস নাম্বার, এটা ইউনিটলেস নাম্বার। এবারে এইটা থেকে যদি তুমি এদিক একটু এদিক ওদিক করো, তাহলে এক্স বাই টি
এটাকে লিখতে পারো ওমেগা বাই কে, তার মানে এক্স বাই টি এর যা ইউনিট হবে ওমেগা বাই কে সেই ইউনিট হবে। এটা বুঝেছো? এখানে আমি যদি বলি যে ওমেগা বাই এক্স এর ইউনিট আর কে বাই টি এর ইউনিট সেম, এটা হবে? হ্যাঁ হ্যাঁ হবে, ঠিক আছে, তাহলে হবে, হ্যাঁ সব সময় হবে। ওমেগা বাই কে এর ইউনিট, হ্যাঁ এক্স বাই মানে সবই মানে যেটা বলছো ওমেগা বাই এক্স এর ইউনিট কে বাই টি এর ইউনিট, হ্যাঁ অবশ্যই একই হবে, ঠিক আছে। আর ঠিক একইভাবে হচ্ছে এক্স বাই টি এর ইউনিট আর ওমেগা বাই কে এর ইউনিট একই হবে, তাই না? কিন্তু এক্স বাই টি কি রিপ্রেজেন্ট করে? এক্স তো পজিশন আর টিটা হচ্ছে টাইম, তাই এটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ ভেলোসিটি। তাহলে এক্স বাই টি যদি ভেলোসিটি রিপ্রেজেন্ট করে তাহলে ওমেগা বাই কেও ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবারে এই যে তার মানে কি এইটা হচ্ছে সাইনের এই যে আর্গুমেন্ট গুলোকে বলা হয় ফেজ, ঠিক আছে। এই ভেতরটা হচ্ছে ফেজ, তাহলে এই ফেজ থেকে তুমি এই ভেলোসিটিটা পেলে, তাহলে এই ভেলোসিটিটাকে বলা হয় ফেজ ভেলোসিটি। একটা ওয়েভের জন্য ওমেগা বাই কে এইটাকে বলা হয় ফেজ ভেলোসিটি, সেটাই লিখেছি। একটা প্লেন ওয়েভের ক্ষেত্রে একটা ভেলোসিটি থাকে, যেই ভেলোসিটিকে বলা হয় ফেজ ভেলোসিটি। এবার সেটা ওমেগা বাই কে, এবারে ওমেগা বাই কে, এবারে দেখো আমি তো অলরেডি বললাম কি যে ইটা হচ্ছে এইচ কস ওমেগা, পিটা হচ্ছে এইচ কস কে, তাহলে ওমেগা বাই কেই হয়ে যায় তোমার ই বাই পি। তাহলে এর জন্য একটা ভেলোসিটি থাকে, সেটাকে বলে ফেজ ভেলোসিটি, সেটা ই বাই পি ওমেগা বাই কে। তাহলে দেখো, তাহলে এবারে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমি প্লেন ওয়েভ কাকে বলে সেটাকে বুঝলাম। প্লেন ওয়েভ তোমার এরকম তার ছবি হবে, সাইন কার্ভের মতো তার দেখতে ছবি হবে, হ্যাঁ সাইন কার্ভের মতো তার দেখতে ছবি হচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট যে এই সাইন কার্ভের মতো দেখতে ছবি, সেটার এরকম একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারো, যেখানে একটা কে আছে মানে একটা ডেফিনাইট মোমেন্টাম আছে, তার প্লেন ওয়েভের একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, একটা ফিক্সড মোমেন্টাম থাকে, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ভেলোসিটি থাকে, তাকে বলে ফেজ ভেলোসিটি, এটা ই বাই পি বা ওমেগা বাই কে। আর এবারে ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ যদি এরকম একটা প্লেন ওয়েভ হয়, তাহলে দুটো গন্ডগোল। কি গন্ডগোল? আচ্ছা, পার্টিকেল তো লোকালাইজ, তুমি জানো যে কোনো একটা পার্টিকেল সে তো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। হোয়ারাজ ওয়েভ তুমি কি দেখতে পাচ্ছ? ওয়েভ দেখো কমপ্লিটলি ডিলোকালাইজড। তাহলে প্রথম সমস্যা হচ্ছে এইটা যে পার্টিকেল সে কিন্তু লোকালাইজ, একটা ইলেকট্রন সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট মুহূর্তে থাকে, বা হাইড্রোজেনকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন সেই অরবিটের মধ্যেই সে বেসিক্যালি থাকছে। আর হোয়ারাজ একটা তুমি যদি নর্মালি একটা প্লেন ওয়েভ দেখো, সেটা কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজ। তার মানে লোকালাইজেশন অফ দ্য পার্টিকেল সেটা তুমি ব্যাখ্যা করতে পারছো না। আর কি দেখো, যদি তুমি তর্কের খাতিরে ধরেও নাও যে ঠিক আছে একটা পার্টিকেল সে ডিলোকালাইজড হতে পারে, পার্টিকেল যদি পুরোপুরি ডিলোকালাইজড হয়, অর্থাৎ সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেদিকে খুশি যেতে পারে, সেই পার্টিকেলটা বলা হয় ফ্রি পার্টিকেল। তাই সেই ফ্রি পার্টিকেলের জন্য কি হয়, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না। তাহলে ফ্রি পার্টিকেলের জন্য যদি পোটেনশিয়াল এনার্জি না থাকে, তাহলে তার কাইনেটিক এনার্জি এটা পি স্কয়ার বাই টুয়াইস এম। তাহলে তাহলে তার মানে তার এনার্জিটা হচ্ছে পি স্কয়ার বাই টুয়াইস এম, ঠিক আছে। কাইনেটিক এনার্জি এটা পি স্কয়ার বাই টুয়াইস এম। আচ্ছা, এবারে দেখো তুমি এর জন্য যদি ফেজ ভেলোসিটি ডিফাইন করতে ই বাই পি, তো ই বাই পি করলে কত হয়, হাফ ইন্টু পি বাই এম হলো। তাহলে হাফ ইন্টু পি বাই এম, এবার পি বাই এম তো অ্যাকচুয়ালি পার্টিকেলের ভেলোসিটি, তাহলে ফেজ ভেলোসিটি হলো হাফ ইন্টু পার্টিকেলের ভেলোসিটি। দেখো ফেজ ভেলোসিটি এবং পার্টিকেলের ভেলোসিটি সমান হলো না। তাহলে আমি বলছি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা একটা প্লেন ওয়েভ, যার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে, কিন্তু এইটা হতে গেলে দুটো গন্ডগোল। তাহলে পার্টিকেলের লোকালাইজেশন তুমি ব্যাখ্যা করতে পারছো না, আর পার্টিকেলের ভেলোসিটি আর একটা প্লেন ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটাই তো ভেলোসিটি আছে, যাকে বলা হয় ফেজ ভেলোসিটি। দেখো পার্টিকেলের ভেলোসিটি ফেজ ভেলোসিটি সমান হলো না। দিস ইমপ্লাইজ দ্যাট ম্যাটার ওয়েভ ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ এ সিম্পল অর্ডিনারি ওয়েভ অফ ডেফিনাইট মোমেন্টাম। তাহলে বুঝতে পারলে, একটা ম্যাটার ওয়েভ কিন্তু একটা অর্ডিনারি যে প্লেন ওয়েভ সেটা হতে পারে না। পরিষ্কার এই কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গন্ডগোলটা কি? প্রথম হলো গন্ডটা হচ্ছে লোকালাইজেশনের প্রবলেম, যে পার্টিকেল একটা নির্দিষ্ট মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পাওয়া যায়, আর প্লেন ওয়েভ যদি হয়ে যায় তাহলে হচ্ছে ডিলোকালাইজ হচ্ছে। তাহলে এবারে লোকালাইজ করতে হবে। লোকালাইজ কি করে করা যেতে পারে? আচ্ছা, লোকালাইজটাকে করা যেতে পারে যদি তুমি একটা ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস উইথ ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ, তার যদি সুপার পজিশন নাও। তাহলে যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার সুপার পজিশন নাও,
অর্থাৎ সাইটা হচ্ছে সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এআই সাইন ওমেগা আই টি প্লাস মাইনাস কে আই এক্স আর কি, মানে এক একটা প্লেন ওয়েভ তার ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের সুপার পজিশন দিলে। আর ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভে যখন সুপার পজিশন নাও তখন কি হয়, এরকম একটা ওয়েভ তৈরি হয় যে একটা পার্টিকুলার পয়েন্টে তাহলে অ্যামপ্লিটিউডটা প্রচন্ড বেশি হয়ে যায়। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, এইটা ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন সমুদ্রে বেড়াতে যাও তখন দেখবে ঢেউটা কি হয়, পাড় থেকে জাস্ট একটু দূরে ঢেউয়ের তীব্রতা সব থেকে বেশি থাকে। কেন না, সমুদ্র থেকে ঢেউটা সমুদ্র থেকে জলটা পাড়ের দিকে আসছে, একটা ঢেউ সমুদ্রের ভেতর থেকে পাড়ের দিকে আসছে, পাড়ে ধাক্কা খাওয়ার পর একটা ঢেউ ফিরছে। এই দুটো ঢেউ যখন সুপারপোজ করছে তখন সেই জায়গাটা প্রচন্ড বেশি ফুলে যাচ্ছে, অ্যামপ্লিটিউডটা বেশি হচ্ছে। তা দুটো ওয়েভের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তুমি নাও, তাহলে কি হবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এইটাকে বলে ডেল্টা ফাংশন টাইপের একটা কার্ভ তৈরি হবে। এই ডেল্টা ফাংশন কার্ভের মানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে ডেল্টা এক্স হচ্ছে ইনফিনিটি, আর এটা হচ্ছে 0 হবে আদারওয়াইজ। মানে অ্যামপ্লিটিউডটা এক্স ইকুয়াল টু 0-তে হচ্ছে ইনফিনিটি হয়ে গেছে, বাকি সর্বত্র 0, কিন্তু এমন করে যাতে করে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডেল্টা এক্স ডিএক্স এর ভ্যালু 1 হয়। তার মানে তোমার উইথটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে, এখন হাইটটা ইনফিনিটি হয়ে যাবে, এমন করে যাতে করে এই কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এবারে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম যদি নাও তুমি, তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে সে পিক বলে এটা লোকালাইজ, সেটা তুমি দেখতে পাচ্ছ, ইট ইজ লোকালাইজ, এটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে একটা অসুবিধে, সেটা হচ্ছে দেখো যে তুমি তো ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ ডিফারেন্ট মোমেন্টাম নিয়েছো, তাহলে এই যে পার্টিকেলটা, সেই পার্টিকেলের মোমেন্টাম কি হবে, দেখো মোমেন্টামের কোনো মা বাপ থাকছে না, তাই না? এক্ষেত্রে তো ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছো, তাহলে এই যে ছবিটা তুমি পেলে, এই ছবিটা ঠিক আছে এটা লোকালাইজড হলো, বাট ইন দিস কেস মোমেন্টাম ইজ কমপ্লিটলি আরবিট্রারি। কিন্তু বাস্তবে কি হয় না, দেখো একটা পার্টিকেলের কিন্তু একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, একটা নির্দিষ্ট মুহূর্তে একটা পার্টিকেলের একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। তাহলে দেখো, তাহলে যদি আমি আগেরটায় যেটা ভাবলাম যে যদি একটা অর্ডিনারি প্লেন ওয়েভ হয় তার মোমেন্টামটা ডেফিনাইট, পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি, আর এই পার্টিকুলার কেসে যখন আমি ইনফাইনাইট নাম্বার প্লেন ওয়েভ তার সুপার পজিশন নিলাম, তাতে কি দেখা গেল পজিশনটা ডেফিনাইট হয়ে গেল, কিন্তু মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল। কিন্তু বাস্তবে পার্টিকেলের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, পার্টিকেলের ক্ষেত্রে মোমেন্টাম কিন্তু ডেফিনাইট হয়। মোমেন্টামটা যেমন পজিশনটা ডেফিনাইট হয় বা পজিশনটা লোকালাইজড হয় বলে তুমি পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজ সেটাও যেমন অ্যালাউ করতে পারো না, ঠিক এখানে একই রকম ভাবে পজিশনটা লোকালাইজ হলে কিন্তু মোমেন্টামও তো ডেফিনাইট, কিন্তু দেখতে পাচ্ছ পজিশন যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নাও, তাহলে পজিশনটা লোকালাইজ হলো বটে, কিন্তু মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। কিন্তু একটা পার্টিকেলের জন্য সেটা তুমি অ্যালাউ করতে পারো না, পার্টিকেলের জন্য তার মোমেন্টামটা ডেফিনাইটই হয়। তাহলে বুঝতে পারলে যে সেকেন্ড অপশনটা ছিল, হ্যাঁ এই দুটো জায়গা কিলোমিটার যেন ঘেটে গেছে। না, ঘেটে যাওয়ার কিছু নাই, খুবই কম বুঝি ঘেটে যাওয়ার কিছু নাই। কি সুপার পজিশনটা কিরকম ঘেটে গেল। আরে সুপার পজিশন মানে বুঝিস না খ্যাপা, সুপার পজিশন মানে একটার উপর আরেকটা হবে। হ্যাঁ, একটার উপরে আরেকটা পড়লো, আর একটার উপর একটা পড়লে কি হয়, ওই তো আমি যে উদাহরণ দিলাম, তো একটা ঢেউ আসছে আর একটা ঢেউ আসছে, একটার ঘাড়ে আরেকটা পড়লে কি হয়। তার মানে কি স্যার পার্টিকেলের সাথে যে ওয়েভ ক্যারেক্টারটা থাকে সেটা এরকম সুপার পজিশন ওয়েভ ক্যারেক্টার নাকি? সেটাই আমি বোঝার চেষ্টা করছি। তো আমি কোশ্চেনটা কি দিয়ে স্টার্ট করেছি, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ম্যাটার ওয়েভ, অর্থাৎ পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা কেমন। এবার অনেকগুলো পসিবিলিটি, প্রথমে ভাবলাম যে আমি নর্মালি যেমন করে ওয়েভ দেখতে অভ্যস্ত, ওয়েভ মানে তো এরকম দেখতে অভ্যস্ত, তাই না, আমার প্লেন ওয়েভ, তাহলে কি এরকম দেখতে? উত্তর কি হলো, না এরকম দেখতে হলে গন্ডগোল আছে। আচ্ছা, তাহলে গন্ডগোলটা কেন এলো, কারণ পার্টিকেলটা লোকালাইজড হয়, কিন্তু ওয়েভ যেটা প্লেন ওয়েভ হচ্ছে ডিলোকালাইজড, এটা বুঝেছিস? আর এবারে কথাটা হচ্ছে, তাহলে ঠিক আছে পার্টিকেলটা লোকালাইজ, কি আমি ওয়েভ দিয়ে কি পার্টিকেল লোকালাইজ করতে পারবো না? হ্যাঁ পারবো। কি করে পারবো? যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তুমি নাও, তার যদি সুপারপজিশন করো, তাহলে একটা পয়েন্টে ওয়েভের অ্যামপ্লিটিউডটা এত বেশি হয়ে যাবে যে বাকির রেসপেক্টে মনে হবে ঢেউটা শুধুমাত্র এখানেই আছে, অর্থাৎ পার্টিকেলটা শুধুমাত্র এখানেই আছে। ঠিক আছে? তাহলে
ডিলোকালাইজড এই গন্ডগোলটা ছিল বলে আমি তাকে লোকালাইজ করার জন্য আমি বললাম তাহলে ম্যাটার ওয়েভটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার সুপারপজিশন, ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন। আর এটা করতে গিয়ে কি হলো, ঠিক আছে পার্টিকেলটা লোকালাইজ হলো, একটা পয়েন্টেই তুমি অ্যামপ্লিটিউডটা পাচ্ছ, অর্থাৎ পার্টিকেলটা এই জায়গাতেই আছে সেটা তুমি ভাবতে পারলে, কিন্তু এর মোমেন্টাম কি হবে, আমাকে তো এই ধরনের একটা পয়েন্টে পিকড আর বাকি জায়গা টেন্স টু জিরো হতে গেলে তোমার কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন লাগবে। তাহলে এই যে রেজাল্টেন্ট ওয়েভটা হয়েছে তার মোমেন্টাম কত, তুমি তো তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার কন্ট্রিবিউশন আছে, তার মানে এর মোমেন্টামের কোনো ঠিক ঠিকানা নেই, যা খুশি মোমেন্টাম হতে পারে। এবারে বাস্তবে একটা পার্টিকেলের মোমেন্টাম কি যা খুশি হয়, একটা নির্দিষ্ট মুহূর্তে পার্টিকেলের মোমেন্টাম তো নির্দিষ্ট। তার মানে কি হলো, এগোলে আটকুরে আর পিছলে নিবংশে। প্রথমটায় তুমি যখন মোমেন্টামটা ডেফিনাইট করলে পজিশনটা ঘেটে ঘ হয়ে যাচ্ছে, আর পরেরটায় যখন তুমি ভাবছো পজিশনটা তুমি ডেফিনাইট করবে তাহলে মোমেন্টামটা ঘেটে ঘ হয়ে যাচ্ছে, মানে কোনো দিকে কোনো উপায় নেই। তার মানে এটাও হতে পারবে না, পার্টিকেলটা মানে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে আর এর ক্ষেত্রে লোকালাইজ হচ্ছে কিন্তু মোমেন্টামটা পাচ্ছে না। হ্যাঁ একদমই। তাহলে আগেরটা কি হলো, মোমেন্টামটা ডেফিনাইট, মোমেন্টামটা ফিক্সড, পজিশনটা আরবিট্রারি। আর এক্ষেত্রে হলো পজিশনটা ফিক্সড, মোমেন্টামটা আরবিট্রারি। বুঝেছো? ওটা কি বাংলায় বলছি, এগুলো আটকুরে পিছনে নিবংশে। গ্রামে বাস করিস তো? হ্যাঁ, নিবংশে মানে কি আর আটকুরে মানে কি? আটকুরে মানে যার কোনো ছেলে মেয়ে নেই, আর নির্বংশে মানে তো সেম সেম। তার মানে বুঝতে পারলি তো যে ওটা টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস হলো, এইটা করতে গেলাম করে গন্ডগোল, করে এইটা করতে গেলাম এখানেও গন্ডগোল। তখন উপায়টা কি? উপায়টা হচ্ছে একটা মধ্য সত্তা নিতে হবে। মধ্য সত্তা কি না, উপায়টা হচ্ছে দ্য রিয়েলিস্টিক সিচুয়েশন মে বি দ্য সুপারপজিশন অফ ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম। মানে আমি কি করব, এখন ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ সুপারপজিশন না নিয়ে ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ সুপারপজিশন নেব। তাহলে ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ সুপারপজিশন নিলে ছবিটা কেমন দেখতে হয়, না এরকম দেখতে হয়। তাহলে এরকম দেখতে হয়, একে বলে ওয়েভ প্যাকেট। তাহলে সেই ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে দেখো কি হলো না, পজিশনটা ডেফিনাইট না কিন্তু একটা রিজিয়নের মধ্যে অ্যাটলিস্ট আছে, মোমেন্টামটা ডেফিনাইট নয় কিন্তু একটা রিজিয়নের মধ্যে থাকবে, কারণ ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নিয়েছি। তাহলে এই যে ওয়েভ প্যাকেটটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পার্টিকেল বা ম্যাটার ওয়েভটা রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু তাহলে যেটা হচ্ছে যে পজিশনটা তুমি আগে যেমন ভাববে যে একটা অ্যাবসলিউট পার্টিকেল যেটা তার পজিশন একদম ডেফিনাইট, মোমেন্টাম একদম ডেফিনাইট, সেটা তুমি করতে পারবে না। তুমি অ্যাডমোস্ট যেটা অ্যালাউ করতে পারো সেই পজিশনটা একটা ডেফিনাইট রিজিয়নের মধ্যে, একদম ফিক্স নয়, একটা রিজিয়নের মধ্যে আছে। মানে তুমি হয়তো তোমার পেনটা কোথায় আছে এক্স্যাক্টলি বলতে পারছো না, তুমি বলতে পারো ব্যাগের মধ্যে আছে ওটা, মানে এক্স্যাক্টলি ব্যাগে যেখানে অ্যামপ্লিটিউডটা বেশি ওই জায়গাটা মোর লোকালাইজড। হ্যাঁ মোর লোকালাইজড, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র এই পয়েন্টেই আছে। দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র একটা পয়েন্টই পিক, এখানে কিন্তু সেটা নয়। যে জায়গায় অ্যামপ্লিটিউডটা বেশি সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু দেখো একটা রিজিয়নের মধ্যে কিন্তু তুমি তাকে পাচ্ছ। আর মোমেন্টামের তো কি হচ্ছে, মোমেন্টাম যেহেতু কতগুলো ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নিচ্ছ, তাহলে 4টে 5টা 6টা ওয়েভের তুমি সুপারপজিশন নিতে, মোমেন্টামটা ওর মধ্যেই থাকবে, হ্যাঁ না? তাহলে the position of the particle is not definite but lies within a finite region. The momentum of the particle is not definite but it lies within the finite region. ঠিক আছে? এবং শুধু তাই নয়, এই টাইপের ওয়েভ যখন নেবে না তার দু রকমের ভেলোসিটি হয়। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো যে ভেলোসিটিতে মুভ করে, তুই মাইক্রোফোনটা অফ করে দে, মানে যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো যে ভেলোসিটিতে মুভ করে তাকে বলে ফেজ ভেলোসিটি, যেটা বাই ডেফিনেশন E/P বা ω/K। আর একটা ভেলোসিটি আছে যাকে বলে গ্রুপ ভেলোসিটি। এই যে ওভারঅল এনভেলপটা, এই এনভেলপটা একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে যাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। এবং সেই গ্রুপ ভেলোসিটিটা কি, বাই ডেফিনেশন হচ্ছে D/dP বা dω/dk, এটা গ্রুপ ভেলোসিটি। মানে ব্যাপারটা কিরকম বলো তো, তুমি দেখবে যখন ওই তুমি সেই একটা ভরা স্টেডিয়ামে যে মেক্সিকান ওয়েভ তৈরি করে না, মেক্সিকান ওয়েভ কি করে তৈরি করে, মানে ধরো কোনো একটা স্ট্যান্ডে তুমি বসে আছো, তুমি কি করলে, তুমি একবার উঠলে
মানে তোমার স্ট্যান্ডে সবাই একসাথে একবার উঠলো, তখন পাশের স্ট্যান্ডের লোকগুলো বসে আছে, আর তুমি যখন বসছো তখন পাশের লোক উঠছে, আর পাশের লোক যখন বসছে তার পাশের লোক উঠছে, তাহলে কি হবে, পুরো স্টেডিয়াম গোল স্টেডিয়াম ঘুরে মনে হবে একটা ওয়েভ যাচ্ছে। বা যখন সৈন্যরা মার্চ করে দেখবে বিভিন্ন মানে প্রজাতন্ত্র দিবসের যখন মার্চিং টার্চিংগুলো হয়, তখন ইন্ডিভিজুয়াল লোকগুলো সে তার মতো করে একটা মুভমেন্ট করছে, কিন্তু ওভারঅল এই যে গ্রুপটা তার মুভমেন্ট একটা অন্যরকম তোমার দেখতে লাগছে। তাহলে এই যে গ্রুপটা অ্যাজ এ হোল যে ভেলোসিটিতে মুভ করছে তাকে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এবারে দেখো, এবারে একটা ফ্রি পার্টিকেল যার এনার্জি যদি পি স্কয়ার বাই টুয়াইস এম হয়, তার ফেজ ভেলোসিটি যে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান না, সেটা আমি অলরেডি দেখিয়েছি। কিন্তু গ্রুপ ভেলোসিটিটা কি, দেখো গ্রুপ ভেলোসিটিটা ডি বাই ডিপি করলে দেখো এখান থেকে পি বাই এম হয়ে গেল, এটা পার্টিকেলের ভেলোসিটির সঙ্গে সমান। দেখো তার মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি তুমি ওয়েভ প্যাকেট ভাবো, তাহলে কিন্তু তার যে দুটো ভেলোসিটি, একটা ফেজ ভেলোসিটি একটা গ্রুপ ভেলোসিটি, এই গ্রুপ ভেলোসিটিটা কিন্তু পার্টিকেলের ভেলোসিটির সঙ্গে তোমার সমান হচ্ছে। তারপর দেখো সবকিছু কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বা ম্যাটার ওয়েভটা যদি তুমি ওয়েভ প্যাকেট ভাবো, হ্যাঁ, অর্থাৎ সুপার পজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম ভাবো, তাহলে পার্টিকেলের ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি সমান হচ্ছে। তার মানে তোমাকে এই গ্রুপটা অ্যাজ এ হোল যে ভেলোসিটিতে মুভ করছে, পার্টিকেলটা সেই ভেলোসিটিতে মুভ করে, সেটা তুমি পেয়ে গেলে। তার পজিশনটা একদম আরবিট্রারি, মানে পজিশনটা ডেফিনাইটও নয় আর আরবিট্রারি ডিলোকালাইজও নয়, একটা সার্টেন রিজিয়নের মধ্যে সে ডিলোকালাইজ। আর মোমেন্টামটাও একদম ডেফিনাইটও নয়, কমপ্লিটলি ডিলোকালাইজও নয় বা কমপ্লিটলি আরবিট্রারিও নয়, একটা ডেফিনাইট ভ্যালুর মধ্যে সে কিন্তু লোকালাইজ। তাহলে এইটাই অ্যাটমোস্ট যেটা আমি ভাবতে পারি। তাহলে এবং সেইটা থেকে বলা হলো যে ম্যাটার ইজ অ্যাকচুয়ালি এ ওয়েভ প্যাকেট। বুঝতে পারলে? গ্রুপ ওয়েভটা কতগুলো ওয়েভের সুপারপজিশন? সেটা তুমি যেমন নেবে, তুমি কি চাও তার মতো করে। কেউ কেউ ধরো পজিশনটাকে বেটার 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 ওয়েতে দেখতে চায়, যে বেশি 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 ওয়েভের সুপার পজিশন নেবে। কেউ বলবে মোমেন্টামটা আমি বেটার 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 চাই, সে কম ওয়েভের সুপার পজিশন নেবে। ঠিক আছে? এই ক্ষেত্রে যে এই দুটো ওয়েভের যে সুপারপজিশনটা এরকম দিয়েছে, এটা কি একটা ওয়েভ আর তার থেকে ইনফাইনাইট সিমিলার তার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি বা কম, তারপর সেই দুটো ওয়েভের দুটো নয়, এখানে দুটো নয়, দুটো ওয়েভ থেকে এরকম ছবি পাওয়া কঠিন আছে, কয়েকটা নিতে হবে তোমাকে, কয়েকটা নিতে হবে। আর ওগুলোর ওমেগা এবং কে ডিফারেন্সটা কি ইনফাইনাইট সিমিলার নাকি? হ্যাঁ, কাছাকাছি হলে বেটার, কাছাকাছি হলে বেটার হয়। ঠিক আছে, কাছাকাছি হলে বেটার হবে সুপার পজিশন। এগুলো তোমাদের ওয়েভ অসিলেশন পড়নি ফিজিক্স পাশে, যেখানে দেবে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি এবং অঙ্ক কোষে একদম এই যে এইখানে এইখানে এই যে অঙ্কটা যদি তুমি কষো, ধর দুটো ওয়েভের জন্য তো অঙ্কটা কষাই থাকে। যদি ধরো একটা হলো A1 সাইন ওমেগা 1 টি প্লাস K1 এ, আর হচ্ছে A2 সাইন ওমেগা 2 প্লাস K2 এ। এবার দুটোকে যোগ করো, সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা বসাও, করে ওটাকে অ্যাজ এ হলে একটা সাইন বা অ্যাজ এ হলে একটা কষে নিয়ে চলে এসো, করলে ভেতরটা দেবে কেমন দেখতে হচ্ছে, অ্যাম্পলিটিউডটা কেমন দেখতে হচ্ছে, করতে পারবে। বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার আসলে আমাদের স্যার আগের দিন একটা করাচ্ছিলেন এরকম টাইপের, সেটাতে ওই একটাকে ওমেগা এক্স প্লাস, মানে একটাকে ওমেগা আর কে নিয়েছে, আর একটাতে ওমেগা প্লাস ডেল্টা ওমেগা আর কে প্লাস ডেল্টা কে নিয়ে স্যার এরকম দেখিয়েছে। হ্যাঁ, মানে সেটা হচ্ছে ওই যে খুব অল্প চেঞ্জ বলে, দুটো কাছাকাছি বলে, তাতে যেটা হবে তুমি হায়ার টার্মগুলোকে ইগনোর করতে পারবে, তোমার সুবিধা হবে কিছু। রথিন স্যার করিয়েছেন নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে কি হলো, আলটিমেটলি কনক্লুশনটা হলো ম্যাটার ওয়েভ অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট। ঠিক আছে, ম্যাটার ওয়েভ ইজ অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো ব্যাপারটা এখন কনসিস্টেন্ট হলো। কি হলো, তাহলে ডি ব্রগলি যেটা বললেন যে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, যাকে বলছি ম্যাটার ওয়েভ, এবং সেই ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p। কারণ এটা হলে তবেই হচ্ছে বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হবে। এবং এই ওয়েভটা, ম্যাটার ওয়েভটা কেমন টাইপের ওয়েভ আমি বললাম, ওটা একটা ওয়েভ প্যাকেট। তাহলে সবকিছু তোমার কনসিস্টেন্ট হচ্ছে। ডি ব্রগলি এটাকে হাইপোথিসিস বলা হচ্ছে। হাইপোথিসিস মানে এটা দেখো তোমার, মানে কি বলবো, কংক্রিট প্রুফ হচ্ছে না, আমি একটা পসিবিলিটির কথা বলছি। সেই পসিবিলিটিটা
আমার যে রিয়েলাইজেশন বা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সঙ্গে কনসিস্টেন্ট কিনা। এই জন্য এটা একটা পস্টুলেট। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এই যে পস্টুলেট, এটা প্রমাণ কিন্তু করা হচ্ছে না। ঠিক আছে, দেখো এরকম হলে সব ঠিকঠাক আছে, এরকম হলে ঠিকঠাক আছে এইটা। আর এবারে আস্তে 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 তোমাকে আসতে হবে। দেখো আমি প্রমাণটা পরে করছি। আর এবারে কথাটা হচ্ছে যে ডি ব্রগলি কি বললো, সেটা শুধু ইলেকট্রনের জন্য না দেখালো যে ল্যামডাটা ইকুয়াল টু এইচ ওভার এম বি বা এইচ ওভার পি, সেটা যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে করে দেখায়নি, কিন্তু যখন হাইপোথিসিসটা দেওয়া হয়েছে সে যে কোনো পার্টিকেলের ক্ষেত্রেই বলেছে। এবারে যে কোনো পার্টিকেলের ক্ষেত্রেই যদি অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, তাহলে সেই ওয়েভটা আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে ফর এভরি ফর দ্যাট ইফ ওয়েভ ক্যারেক্টার ইজ অ্যাসোসিয়েটেড টু এভরি পার্টিকেল, then why not we observe the wave nature associated to a ম্যাক্রোস্কোপিক পার্টিকেল? একটা ম্যাক্রোস্কোপে বড় পার্টিকেলের ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখা যাক, ধরো তুমি প্রথমে একটা ইলেকট্রন কনসিডার করো, যে ইলেকট্রনটা লাইট স্পিডের 1% স্পিডে মুভ করছে। কনসিডার an electron which moves with a speed 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, একটা লাইট স্পিডের 1%। দেখো যে ইলেকট্রন গুলো ঘোরে, যেমন ধরো হাইড্রোজেনের n = 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিডটা হচ্ছে লাইট স্পিডের 137 ভাগের 1 ভাগ। তার মানে লাইট স্পিডের 100 ভাগের 1 ভাগ স্পিডে ইলেকট্রন তোমার ঘুরতেই পারে। তার মানে তখন ইলেকট্রনের যে ভেলোসিটিটা বা স্পিডটা হয়ে গেল 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ইলেকট্রন কি হচ্ছে, ল্যামডা = h ওভার mv করবো আমি। h এর ভ্যালু হচ্ছে 6.624 × 10⁻34 জুল সেকেন্ড, এটা হলো। আর মাস অফ দ্য ইলেকট্রন 9.11 × 10⁻31 কেজি, আর ইলেকট্রনের স্পিড হচ্ছে 3 × 10⁻6 মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটাকে করলে বেরোচ্ছে কত, 2.424 অ্যাংস্ট্রম অ্যান্সার বেরোচ্ছে। 2.424 অ্যাংস্ট্রম তোমার অ্যান্সার বেরোচ্ছে। আচ্ছা এবার উল্টো দিকে ধরো একটা ক্রিকেট বল, হ্যাঁ, আর শোয়েব আখতার ধরো সচিনকে বল করছে, যে ক্রিকেট বলের ওজন অ্যারাউন্ড 160 গ্রাম হয়। আর ধরো মানে শোয়েব আখতারের মতো লোক হচ্ছে মোটামুটি 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারে, তাহলে তার এটা 150 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার তার স্পিডটা। তাহলে এবারে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ক্রিকেট বল কি হবে, ল্যামডা = h ওভার mv করলে h এর জায়গায় 6.66 × 10⁻34 জুল সেকেন্ড বসালাম। মাস হবে ক্রিকেট বল কি 160 গ্রাম, মানে 160 × 10⁻³ কেজি হলো। আর তার সঙ্গে কি হচ্ছে, লাইটের স্পিড, এটা ক্রিকেট বলের স্পিডটাকে আমি মিটার পার সেকেন্ডে লেখানোর জন্য 150 কিলোমিটারকে 10⁻³ দিয়ে গুণ করলাম, মিটার হলো। আর পার আওয়ার ছিল বলে 3600 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পার সেকেন্ড হয়ে গেল। 150 × 10⁻³ / 3600 মিটার পার সেকেন্ড। আর এইটা ক্যালকুলেশনটাকে করলে বেরোচ্ছে 9.939 × 10⁻35 মিটার। তাহলে এবারে খেয়াল করে দেখো যে প্রথম কেসটায় ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আছে মাচ লঙ্গার, 2.424 অ্যাংস্ট্রম, মাচ লঙ্গার উইথ রেসপেক্ট টু হোয়াট, না ইলেকট্রন যার সঙ্গে ইন্টারাক্ট করে, যেমন ধরো অ্যাটম বলো, মলিকুল বলো বা বন্ড বলো, সেগুলো যেমন অর্ডারের হয়, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ সেই অর্ডারে। ফলে যখন ক্রিকেট বল নিয়ে কথাবার্তা বলছি, সেই ক্রিকেট বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ অনেক শর্ট, 10⁻35 34 মিটার এরকম অর্ডারের। এবার সেই ক্রিকেট বল কার সাথে কলিশন করে, ব্যাটের সাথে, উইকেটের সাথে, হ্যাঁ, ধরো বডির সাথে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলো হচ্ছে কত অর্ডারের, কয়েক সেন্টিমিটার অর্ডারের অ্যাটলিস্ট, বা কয়েক মিটার অর্ডারের। খেয়াল করে দেখো যে যার সঙ্গে অ্যাকচুয়ালি ক্রিকেট বলটা ইন্টারাক্ট করছে, সেই সিস্টেমটার সাইজটা ক্রিকেট বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ তার তুলনায় অনেক অনেক বেশি। আর হয় যখন তুমি ইলেকট্রনের কথা বলছো, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা সেটা হচ্ছে যে ইলেকট্রন যার সাথে ইন্টারাক্ট করে বা সিস্টেম সাইজ যেটা তার সঙ্গে কম্পারেবল। এবারে কথাটা হচ্ছে কি, যদি এমন হয় যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবল হয়, তখনই তোমাকে ওয়েভ ক্যারেক্টারটাকে জাস্ট মাথায় রাখতে হবে। আর যদি ওয়েভ লেন্থটা তোমার সিস্টেম সাইজের থেকে যে অনেক অনেক ছোট হয়, তখন ওয়েভ ক্যারেক্টার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ধর আমি সিস্টেম সাইজ যদি এল বলি আর ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি ল্যামডা বলি, ল্যামডাটা গ্রেটার দেন অর অফ দ্য অর্ডার অফ সিস্টেম সাইজ হয়, তখন ওয়েভ নেচারই সিগনিফিক্যান্ট হবে, তখন ওয়েভ লেন্থটাকে তোমাকে কনসিডার করতে হবে। কিন্তু যদি এমন হয়ে যায় ইফ ল্যামডাটা মাঝ লেস দ্যান এল,
then wave nature associated to particle is insignificant. ঠিক আছে, then we need not consider the wave character associated to particle. তখন আমাকে এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টারের মাথা কামানোর দরকার নেই। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, যে তুমি ভাবো এই হচ্ছে তোমার সিস্টেম সাইজ, সেখানে ধর এখানে দুটো ওয়েভ আছে, এখানে হচ্ছে একটা দুটো তিনটে ওয়েভ আছে। তাহলে এইরকম করে যখন তোমার এই ওয়েভের সংখ্যাটা যখন তুমি আস্তে 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 বাড়াচ্ছ, তুমি আলটিমেটলি কেমন দাঁড়াচ্ছে দেখো, যে একই সিস্টেম সাইজ ওয়েভ লেন্থটা ছোট হচ্ছে, মানে ওই যে সিস্টেম সাইজের মধ্যে হচ্ছে কতগুলো ওয়েভ ফিট করে তার সংখ্যাটা বাড়ছে। দেখো যখন এই দুটোর মধ্যে প্রায় ইনফাইনাইট নাম্বার হচ্ছে ওয়েভ ফিট করে যাবে, তখন তারা এত কাছাকাছি কাছাকাছি আসবে, তোমার দেখে মনে হবে কি অ্যাজ ইফ যেন একটা পার্টিকেলই মুভ করছে। সেই জন্য যদি সিস্টেম সাইজের তুলনায় ওয়েভ লেন্থ খুব ছোট হয়ে যায়, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা এতই ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে, ওয়েভ ক্যারেক্টার দিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবং আমরা আশপাশে যা কিছু দেখি, মোস্ট অফ দ্য কেসেই কিন্তু এই সিচুয়েশনটা ঘটে, যে ওয়েভ লেন্থ সেটা হচ্ছে মাছ মাছ লেস দ্যান দ্য সিস্টেম সাইজ হয়ে যাচ্ছে, সেই জন্য তার ওয়েভ নেচার নিয়ে মাথা ঘামানোর খুব বেশি দরকার পড়ছে। বুঝতে পারলো এই কথাটা? ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার কিন্তু যখন সেবারে বলছিলেন যে যার ক্ষেত্রে ওয়েভ লেন্থটা বড় হবে সেইটার ক্ষেত্রে, হ্যাঁ বলো কি মানে, না না মানে ওখানে হচ্ছে তুমি লাইটের সঙ্গে গুলিয়ে ফেলছো হয়তো। লাইটের ক্ষেত্রে যার ওয়েভলেন্থ বড় হবে তার তার মোমেন্টামটা কম, অর্থাৎ পার্টিকেল নেচারটা কম আর কি। আর এখানে হচ্ছে ডিবগলিজ ওয়েভ, ডিবগলিজ ওয়েভের ক্ষেত্রে হচ্ছে ওয়েভলেন্থ আর সিস্টেম সাইজ তুমি কম্পেয়ার করছো। যদি ওয়েভলেন্থ আর সিস্টেম সাইজের থেকে অনেক অনেক কম হয়, মানে ডিবগলি ওয়েভলেন্থ যদি সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়ে যায়, তখন কিন্তু তোমাকে ওই আর মানে ওয়েভ নেচারটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, তুমি অহরহ ওটাই দেখো, যে তোমার ধরো যে কোনো মুভিং পার্টিকেল চোখের সামনে তুমি দেখছো, একটা লরি চলছে, ট্রেন চলছে, বাস চলছে, তুমি তার ওয়েভলেন্থ ক্যালকুলেট করো, দেখো ওয়েভলেন্থটা কেমন অর্ডারে বেরোচ্ছে, আর ওই ট্রেনটা বা বাসটা তার সাইজ কম্পেয়ার করো, বা সে যখন ধাক্কাধাক্কি করে তার সাইজ তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করে তুমি দেখবে যে ডিবগলি ওয়েভলেন্থটা ওই সিস্টেম সাইজের থেকে অনেক অনেক কম, সেই জন্য সেখানে তোমার ওয়েভলেন্থটা আদৌ আছে তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে অ্যাকচুয়ালি ওয়েভ আছে, এখনো পর্যন্ত পুরোটাই হাইপোথিসিসের রেঞ্জে। 1924 সালে ডিবগলি যখন হাইপোথিসিসটা দিচ্ছে, এখন সেটা হাইপোথিসিসের রেঞ্জে, কিন্তু এই কথাটা কিছু লোককে স্ট্রাইক করলো। মাত্র 3 বছর পরে স্যার জে জে থমসনের ছেলে স্যার জিপি থমসন, তিনি একটা আলাদা করে, আর ডেভিসন জার্মান আলাদা এক্সপেরিমেন্টে তারা ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করলেন। ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট মানে একদম এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট যেমন করতে হয়, বা ব্র্যাগ এবং লাও যেমন করেছিলেন, পরবর্তীকালে ডিভাই সারার করেছিলেন, যেমন দেখতে ঠিক সেই রকমের তারা একটা ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করলেন, এখন এক্স রে না পাঠিয়ে ইলেকট্রন পাঠিয়ে, এবং সারপ্রাইজিংলি তারা এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন যেমন দেখতে হয়, ইলেকট্রন দিয়ে একদম সিমিলার ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পেলেন। আর সিমিলার ডিফ্র্যাকশন প্যাটার্ন যখন দেখতে পেলেন, সেইখান থেকে দুটো কনক্লুশন অটোমেটিক্যালি আসছে। কি? এক নম্বর হচ্ছে যে ডিফ্র্যাকশন যেহেতু ওয়েভের প্রপার্টি, তাহলে ইলেকট্রনের হচ্ছে ওয়েভ নেচার আছে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এক্স রে মানে যা দিয়ে এক্স রে ডিফ্র্যাক্টেড হয়, ইলেকট্রনে যদি সাই দিয়ে ডিফ্র্যাক্টেড হয়, তাহলে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা হচ্ছে এক্স এর ওয়েভলেন্থের অর্ডারে। এবার এক্স এর ওয়েভলেন্থ কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারের হয়, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাংস্ট্রম অর্ডারে। তাহলে এইটা 1927 সালে যখন হলো, তখন লোকে শিওর হলো যে হ্যাঁ তোমার ইলেকট্রনের সঙ্গে সত্যি সত্যি ওয়েভ ক্যারেক্টারটা আছে, অর্থাৎ ডিবগলির হাইপোথিসিস, দিস হাইপোথিসিস no longer a vague hypothesis, it is now experimentally verified। ঠিক আছে, এবার তার জন্য নোবেল পেয়ে গেল ডিবগলি, আর কি করা যাবে, নোবেল পেয়ে গেল। আর ডেভিসন জার্মান তার এক্সপেরিমেন্টের জন্য 1937 সালে নোবেল পেয়ে গেলেন। হ্যাঁ, এই যে তোমার এই এই সংক্রান্ত একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। স্যার জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন যে ফান্ডামেন্টাল পার্টিকেল, সেই জন্য 1906 সালে তিনি নোবেল পেয়েছিলেন। তার ছেলে স্যার জিপি থমসন তিনি দেখালেন যে ইলেকট্রনটার অ্যাকচুয়ালি ওয়েভ ক্যারেক্টার আছে। একজন দেখালো ওটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, আর একজন দেখালো তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, তার জন্য সে নোবেল পেয়ে গেল। ঠিক আছে, বুঝলে? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আর এবারে দেখো পরীক্ষায় একটা কোশ্চেন দেয়
যে কোশ্চেনটা খুব মিসলিডিং, কিন্তু কোশ্চেনটা দেয় বলে আমি বলছি। বলে যে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বোর কোয়ান্টাইজেশন রুলটাকে ডিরাইভ করো। ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বোর কোয়ান্টাইজেশন রুলটাকে ডিরাইভ করতে বলেছে। কি বলা হচ্ছে না, টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, অর্থাৎ 2π = n ল্যাম্ডা। এটা হচ্ছে বলা হয় ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল। এইটা যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, অর্থাৎ তোমার ধরো এই যে রেডিয়াসটা আছে এর মধ্যে যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ ফিট করে তাহলে সেটা অ্যালাউড, আর যখন ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ ফিট করবে তাহলে সেটা অ্যালাউড না। ছবিটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। আর ডিবগলিজ হাইপোথিসিস কি বলে, ল্যাম্ডা ইকুয়াল টু h/mv, এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি পেলে, mv ইকুয়াল টু n/2π পেলে। দিস ইজ দ্য বোরস কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা, কোশ্চেনটা কেন মিসলিডিং, ঠিক আছে, প্রবলেম হিসেবে দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, তোমাকে বুঝতে হবে কোনটা থেকে কোনটা আসে। 11-12 বই এমন ভাবে করে দেয়, এইরকম ভাবে করে দেয় মানে এদিক যেন বোর কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে এসেছে। মোটেই না। বোর কোয়ান্টাইজেশন 1913 সালে, ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি 1924 সালে। তাহলে কোনোভাবেই বোর ডিবগলিজ দিয়ে মোটিভেটেড হতে পারে না, বাট বোর ডিবগলিজ দিয়ে ইন্সপায়ার্ড হতে পারেন না, বরং উল্টোটা, ডিবগলি বোর দিয়ে মোটিভেটেড হবে, তাই না? কিন্তু আমি যেটা বলেছি যে আগে বোর কোয়ান্টিফিকেশন আমি ধরে নিয়েছি, সেইখান থেকে ডিবগলি ওয়েভলেন্থ আমি বের করেছি। কিন্তু পরীক্ষার কোশ্চেনটা একদম এইরকম ভাবে পড়ে 2 নম্বরের কোশ্চেন হিসেবে ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বোর কোয়ান্টিফিকেশন রুলটাকে আনতে বলে, তখন আনতে বলে এইরকম ভাবে আনতে হবে, আর কি আর করা যাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে ডিবগলিজ কোয়ান্টিফিকেশন রুলটা সেটা আমি পার্টিকেল বক্স প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, পার্টিকেল বক্স প্রবলেম জিনিসটা কি? এই পার্টিকেল বক্স প্রবলেম মানে হচ্ছে এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length L। এইটা হচ্ছে ফ্রি পার্টিকেল পাওয়ার। একটা এম মাসের একটা পার্টিকেল সে বক্সের মধ্যে কনফাইন্ড আছে, কিন্তু বক্সের বাইরে সে কোনোভাবে যেতে পারছে না, কিন্তু কনফাইন্ড বলেছি আর কি। তার মানে হচ্ছে ধরো এটা যদি এক্স ডিরেকশন হয়, x=0 x=a, দুটো দেওয়াল আছে, দেওয়ালগুলো ইনফাইনাইটলি হাইটের আর ইনফাইনাইট উইথের। এখানে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি 0 আর বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি। এই ধরনের প্রবলেম বলা হয় পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, হ্যাঁ, যেখানে তোমার একটা এম মাসের কোনো একটা পার্টিকেল দ্বারা কনফাইন্ড আছে। আর এবারে এক্ষেত্রে কি হচ্ছে না, পার্টিকেলটা এইখান থেকে শুরু করলো করে এইখানে গেল এল লেন্থ, আবার এই ফিরলো, তবে তার কমপ্লিট অসিলেশনটা হলো, মানে গেল গিয়ে ফিরলো। তার মানে যেমন এই যে সাইক্লিক এটা ডিকিউ যে এন ল্যামডা উইথ n = 1 2 3 ডট 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 ডট, তাহলে এখানে সাইক্লিক এটা ডিকিউটা কত, গিয়ে আবার ফিরে আসা, সেটা বেসিক্যালি 12 = n ল্যামডা হলো, সেখান থেকে এলটা কত হলো n λ/2। আর এবারে ডিবগলিজ হাইপোথিসিস থেকে ল্যামডা কিন্তু h/p হচ্ছে, তাহলে তুমি যদি এখান থেকে তুমি পিটাকে ল্যামডা h/p, এবারে এইখান থেকে দেখো তুমি কি করলে না, ইকুয়েশন 1 নম্বর এবং 2 নম্বর, এই যে মানে দেখো এই 12 = n λ আর এখানে λ h/p, সেখান থেকে তুমি কি ল্যামডার জায়গায় বসিয়ে দাও জিনিসটাকে, হ্যাঁ, মানে যে 1 নম্বর ইকুয়েশনে 12 = n λ আর 2 নম্বরে λ h/p, ল্যামডাটা তুমি রিপ্লেস করে দিচ্ছ। ল্যামডাটাকে রিপ্লেস করলে কি হচ্ছে না, দেখো এখানে ল্যামডাটার জায়গায় তুমি বসাচ্ছ 12/n, এইটা হয়ে যাচ্ছে ল্যামডা হচ্ছে তোমার h/p হচ্ছে, সেখান থেকে এই যে 12 = n h/p বা p = nh/12 হয়ে গেল। p যে nh/12 হয়ে গেল, তাহলে দেখো মোমেন্টামটা সেটা হচ্ছে nh/12 হয়ে গেল। তাহলে এনার্জিটা কত হবে ইনসাইড দ্য বক্স, এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে পুরোটাই কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা p²/2m, আর p এর জায়গায় nh/12 বসিয়ে দিলে n হচ্ছে n²hs/8mL² হয়ে গেল উইথ n = 1 2 3 ডট ডট ডট। তাহলে দেখো আমি জাস্ট এই ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে আমি এনার্জির এক্সপ্রেশনটাকে বের করে ফেললাম। মানে পরবর্তীকালে যখন আমি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করব ইউজিং শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেখানে তুমি পরিষ্কার দেখতে পাবে যে কেমন করে তোমার
সেখানে পরিষ্কার তুমি দেখতে পাবে যে কেমন করে এই এনার্জি এক্সপ্রেশনটা এটাই বেরোচ্ছে। তাহলে দেখো, তাহলে আমি স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি পার্টিকুলার বক্স প্রবলেম সলভ করে এনার্জি বের করা যায়, আমি ওইসব ঝামেলায় গেলাম না। জাস্ট ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমি এনার্জিটাকে বের করে ফেলতাম এবং সেই এনার্জিটা কোয়ান্টাইজ বা ডিসক্রিট হতে বের হবে। তার মানে ডি ব্রগলি কোয়ান্টাইজেশন রুলটা, যেটা আমি জেনারেল অ্যাপ্রোচ উইদিন দ্য সারকামফারেন্স অফ দি দেয়ার মাস্ট ফিটস, আমি ইন্টিগ্রাল নাম্বার অফ পয়েন্টস উইদিন দ্য সারকামফারেন্স অফ দ্য অরবিট বলেছিলাম না, সেখানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ক্ষেত্রে যখন করতাম 2 পাই আরটা এন ল্যামডা হয়েছিল, কারণ রেডিয়াসটা যদি আর হয় সারকামফারেন্সটা 2 পাই আর, কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যে মানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ মানে হচ্ছে যেখান থেকে শুরু করেছো গেল, গিয়ে আবার তুমি ফিরলে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউটা, সেটা হচ্ছে 2l এর সঙ্গে সমান, 2l ইকুয়াল টু এন ল্যামডা থেকে তুমি এই পুরোটাকে করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবং তুমি একটা জিনিস দেখবে যে যদি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ক্যালকুলেট করে এই পার্টিকুলার কেসে, n থেকে n+1 এর মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে 2n+1 h স্কয়ার বাই 8m l স্কয়ার হয়ে যাবে, তার দিস ইজ প্রপোর্শনাল টু h স্কয়ার বাই 8m l স্কয়ার। আর ক্লাসিক্যাল পার্টিকেল বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, m এবং l যেহেতু খুব বড় হয়ে যায়, সেই জন্য এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ টেন্ডস টু 0 হয়ে যায়, তখন তোমার মনে হয় যে এটা মোরাললেস কন্টিনিউয়াস, আদারওয়াইজ কিন্তু এনার্জিটা ডিসক্রিট। তাহলে মানে মানে এই যে এনার্জি ফর particle in a box problem is actually discrete or quantized, actually discrete or quantized, but for macroscopic system it is more or less continuous। এটা কি করে তুমি বুঝলে? এই যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করলে, এবার এম আর এল যদি বেশ বড় হয়ে যায়, তখন ডেল্টা ইটা এতই ছোট হয়ে যাচ্ছে, সেটা মোর অর লেস তোমার কন্টিনিউয়াস বলে মনে হচ্ছে, বা একে তোমার কোয়াসি কন্টিনিউয়াস বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এটা আচ্ছা, তোমাকে আমি দুটো প্রবলেম দিচ্ছি। আচ্ছা, এটা এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। সেখানে দেখো বলা হচ্ছে কি, যে ধরো আমি একটা পার্টিকেলের ভেলোসিটি মাপছি, ভেলোসিটি মাপতে গিয়ে ভেলোসিটি মাপার ভুল যদি ডেল্টা ভি হয়, তাহলে ওয়েভলেন্থ মাপার ভুল ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা জিরো হবে। এখানে ল্যামডা জিরোটা হচ্ছে h/m/v, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি যদি ভি জিরো হতো, তখন কিন্তু ওয়েভলেন্থ ল্যামডা জিরো হয়। এবার ভেলোসিটি মাপতে গিয়ে যদি ভুল আমার ডেল্টা ভি হয়, তাহলে ওয়েভলেন্থ ডি ব্রগলি ওয়েভলেন্থ মাপার ভুল ডেল্টা ল্যামডা ইকুয়াল টু মডিউলাস ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা জিরো হয়। ঠিক আছে, এটা তুমি কি করে দেখাবে? দেখো, এটা একবার দেখিয়ে দিই, যে ফর্ম de Broglie's wave particle duality lambda equal to h/m into v, তো ডেল্টা ল্যামডা কত হবে? ডেল ল্যামডা অফ h/mv at v equal to v0 into sorry এইটা ইন্টু ডেল্টা ভি। মানে দেখো, এটা ভাবা, ধরো ওয়াই যদি অ্যাজ এ ফাংশন অফ এক্স হয়, ডেল্টা ওয়াইটা কি লেখো? ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স লেখো তো, বুঝতে পারছো?
পার্সিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, বা আমি এটাকে অন্যভাবে বলতে পারো, ধর টেলার সিরিজ এক্সপানশন থেকেও বলতে পারো ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স। এবার আমি ধরো বললাম যে হোয়েন এক্স ইকুয়াল টু এক্স জিরো, তখন ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো তুমি জানো যে ওয়াই জিরোটাকে আমি এফ এক্স জিরো এইভাবে বলছি। তাহলে এবারে হোয়েন এক্সটা হচ্ছে এক্স জিরো প্লাস এইচ, তখন ওয়াইটা এফ অফ এক্স জিরো প্লাস এইচ বলছি। তাহলে এবারে এফ অফ এক্স জিরো প্লাস এইচ তার টেলার সিরিজ এক্সপানশন করলে কি হয়, এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো বাই ইন্টু এইচ প্লাস ডট 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 ডট, তাই তো? টেলার সিরিজ এক্সপানশন মনে আছে তো নাকি? হাফ ইন্টু এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ প্লাস 1/3 ফ্যাক্টোরিয়া এ ডবল প্রাইম এক্স জিরো ইন্টু এইচ স্কোয়ার প্লাস ডট 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 ডট। এবার এই যেহেতু খুব ছোট, তুমি এটাকে লিখতে পারো এফ অফ এক্স জিরো প্লাস, সরি এটা 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 হাফটা আমি করলাম, এটা এটা ভুল করা হলো, এখানে হাফটা নেই, এইখানে হাফ, এটা। তাহলে এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ। তাহলে এবারে দেখো এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো, এটা কত হচ্ছে, এফ অফ এক্স জিরো ইন্টু এইচ। তাহলে এইটাই তো ডেল্টা ওয়াই, ওয়াই এর চেঞ্জটা, এটা কত হলো তোমার, ওয়াই এর ডেরিভেটিভ হলো ডিওয়াই ডিএক্স হলো কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরোতে, সেটাকে তো এফ প্রাইম এক্স জিরো বলবো, তার সঙ্গে এইচটা কত, এইচটা হচ্ছে এক্স এর চেঞ্জটা, এটা লেখা হয় তো, আমি সেটাই লিখেছি। তাহলে এখানে এখানে কি হচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে ল্যামডাটি যে ফাংশন অফ ভি, ল্যামডা যে ফাংশন অফ ভি আছে, ডেল্টা ল্যামডা কত হবে, এই জিনিসটাকে আমি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, আর ভি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ডেল্টা ল্যামডা। এটা কত হচ্ছে, মাইনাস এইচ ওভার এম ভি জিরো তার স্কোয়ার ইন্টু ডেল্টা ভি। এটা কত হলো, মাইনাস এইচ ওভার এম ভি জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো। এটা কত হলো, মাইনাস ল্যামডা জিরো ডেল্টা ভি বাই ভি জিরো। এবারে ডেল্টা ল্যামডা যদি তুমি লেখো, তার ম্যাগনিটিউড যদি লেখো, তা কি দাঁড়াচ্ছে, এটা ডেল্টা ভি বাই ভি জিরো তার ম্যাগনিটিউড ইন্টু ল্যামডা জিরো। কারণ ওয়েভলেন্থ এবং ভেলোসিটির মধ্যে সম্পর্কটা কি, ভেলোসিটি বাড়লে ওয়েভলেন্থ কমে আর ভাইস ভার্সা, সেই জন্য একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, তখন তুমি ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলবে, তখন সেটা হয়ে যায় যে ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা। হলো? তাহলে কোশ্চেন, তাহলে একটা হোমওয়ার্ক তো দিতে হবে, একটা কোশ্চেন দিয়ে রাখি, হোয়াট ইজ, এটা ভালো করে খুঁজে পেতে বের করবে, হোয়াট ইজ থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। What is thermal de Broglie wavelength? What is its SI unit? এইটা। আর একটা হচ্ছে হোয়াট ইজ কম্পটন, এটা আমি অলরেডি বলেছিলাম, হোয়াট ইজ quantum wavelength, what is its দেখলাম। ঠিক আছে, তাহলে যা বললাম পরিষ্কার, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে কিভাবে আসছে, কি ধরনের এই লজিক্যালি ব্যাপারগুলো ভেবে ভেবে আসবে। হ্যাঁ, এবং পরের দিন আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল করব, এবং এই ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি না থাকলে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হতো না। আর তুমি এই যে যখন নেচার অফ ম্যাটার ওয়েভ নিয়ে তুমি কথাবার্তা বললে, তখন তুমি দেখতে পাচ্ছ তো যে যদি তোমার পজিশনটা তুমি ডেফিনাইট করো, তাহলে মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাচ্ছে। মোমেন্টাম ডেফিনাইট করলে পজিশন গন্ডগোল হয়ে যায়, তার মানে কি, তুমি পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারছো না। এটাই তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে এটা হচ্ছে জাস্ট ওই পার্টিকেলের যে ওয়েভ নেচার আছে, হ্যাঁ, সেইটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফ্যাক্টর যে কেন তোমার পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে না। ঠিক আছে বাবু?